বিতরণ অনুষ্ঠানে উপস্থিত এমপিও থেকে আগত প্রশিক্ষক কর্মকর্তাবৃন্দ, আমাদের ফ্যাকাল্টি শহীদুল্লাহ সাহেব, ডক্টর মামুন সাহেব এবং আপনারা উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালাম। মানুষের জ্ঞান যদি সীমিত থাকে তাহলে কোনো একটা বিশেষ বিষয়কে আঁকড়ে কথা বললে আমার মতে সুবিধা পাওয়া যায়। আমি ধর্মকে কভার দিয়ে যদি কথা বলি তাহলে আমার কাছে মনে হয় যে আমি নিজে কিছু যুক্তি দিয়ে এটা বোঝাতে পারি। ধর্মের বিষয়টা হলো এরকম যে আমাদের ইসলাম ধর্মে যেমন আছে যে সন্তানদেরকে আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে তাদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া, কি পরিমাণ তাগিদ, কত কঠোর পর্যন্ত তাগিদ দিতে পারবো, এরকম একটা বিষয় আছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে কি পরিমাণ পদ্ধতি আছে, এরকম বিষয় আছে। এগুলো সবই হলো একরকম যে একটা সুষ্ঠু পরিবার আমরা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এটা যদি বিএম যদি একটা পরিবার হয় বা বিএম যদি একটা অর্গানাইজেশন হয় এবং তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমার চাকরি যদি হয়, তাহলে আমার চাকরির দায় দায়িত্বের মধ্যে যেগুলো পড়ে, যা আপনারা যারা আমাদের সাথে চাকরি করেন তাদেরকে আমরা কতটুকু উপযুক্ত করে গড়ে তুলছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, এই চিন্তা থেকেই আমরা এই প্রশিক্ষণ কোর্সটার জন্য আমরা আয়োজন করেছি। এবং এটার জন্য এনপিওকে আমি খুবই ধন্যবাদ জানাই, এই রোজার দিনে কষ্ট করে আমাদের অফিসে এসে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং শহীদুল্লাহ সাহেব কিছু সঙ্গে যখন কথা বললাম, শহীদুল্লাহ সাহেব যে সানন্দে রাজি হলেন, তার জন্য আমাদের এটা সম্ভব হয়েছে। যদি শহীদুল্লাহ সাহেব রাজি না হতেন, বলতেন এটা নানা রকম অসুবিধা, তাহলে খুব মুশকিল। আমার শুধু একটা সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা কি এখানে করবো নাকি শিল্প মন্ত্রণালয়ে করবো। শিল্প মন্ত্রণালয়ে একটা কনফারেন্স রুমও আছে, তো তাহলে করতে হতো কি, যদি আমি শিল্প মন্ত্রণালয়ে পাঠাইতাম তাহলে আমার অন্তত 2টা গাড়িতে আপনাদেরকে পাঠাইতে হতো। এই রমজানের দিনে যাতায়াতের সময় লাগতো 2 ঘন্টা। আর এখানে যে নিজেদের কমপ্লেক্সে নিজেরা বসে আমরা যতটুকু, আমরা তো অহরহ প্রতি কথা শুনি, প্রতিদিন টিভিতে নানা রকম বক্তৃতা বিবৃতি শুনতেছি। আমরা যখন নামাজে যাচ্ছি ইমাম সাহেবের কাছ থেকে খুতবার বক্তব্য শুনছি, আমরা আরবি বুঝি না দেখে, আমরা তার মর্ম জানি না, ওরকম আমরা রাস্তাঘাটে শুনতেছি, কতটুকুই বা আমরা মনে রাখি। কিন্তু এখানে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ, যে যতটুকু মনে রাখে ততটুকুই আমরা মনে করবো যে এটাই আমাদের পাওয়া উচিত। এখানে এই বিএম যদি একটা ভালো প্রতিষ্ঠানে পরিণত হয়, যেমন আপনারা দেখবেন যে একটা হসপিটাল, যে কোনো হসপিটাল, বাংলাদেশে বলেন পৃথিবীর সবচেয়ে নাম করা হসপিটাল বলেন, হসপিটালে কিন্তু পেশেন্টের দেখভালের জন্য কিন্তু সার্বক্ষণিক ডাক্তার থাকে। পৃথিবী যে সবচেয়ে নাম করা হসপিটাল, ওখানেও ডাক্তার পেশেন্টের আশেপাশে বসে থাকে। এগুলো সিস্টাররা এই লুক আপটা করে। পৃথিবীর সর্বব্যাপী সিস্টার বলি বা বয় বলি, যারা এরা সবসময় থাকে। ডাক্তার ডিউটি ডক্টর একটা নির্দিষ্ট পর পরে সে ওই সিস্টারের যে সমস্ত কাজগুলো করে রেখেছে ওগুলো সে চেক করে, অথবা সে নীতি 2-3টা বিষয় সে করে। কিন্তু ওই হসপিটালেরই সার্ভিস সবচেয়ে ভালো, যেখানে দক্ষ সিস্টার আছে। আমাদের দেশে যে আমরা হসপিটালে গিয়ে পার্টিকুলারলি সরকারি হসপিটালে সেবা পাই না, তার মূল কারণ হলো এটা যে আমাদের দক্ষ কর্মীর অভাব। এখানে যারা আমাদের ফ্যাকাল্টি আছেন তারা কোনো একটা ট্রেনিং কন্ডাক্ট করেন, কিন্তু আপনারা যারা এই সাপোর্ট সার্ভিসটা আপনারা দেন, আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করে একটা কোর্সের ভালো মন্দ। যেমন বাবুর্চি আছে, তার খাওয়া যদি ভালো না হয়, তাহলে পড়াশোনার মান যতই ভালো হোক না কেন, পার্টিসিপেন্টের কোনো খুশি হবে না। আর খাওয়া দাওয়াটাও এমন একটা বিষয় যে আমরা প্রতিদিনই খাই, সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই। কোনো এক বেলার খাবারই যদি ভালো না হয়, আমরা কিন্তু আমাদের অসন্তুষ্টি প্রকাশ করি। আমরা এই সন্তুষ্টি প্রকাশ করি না যে না প্রতিবেলায় তো ভালো খাচ্ছি, একবেলা না খারাপ খাই। একবেলায় যদি দেখা গেল যে ওই একবেলাটাতেই আমরা পয়েন্ট আউট করি। ধর্মের আঙ্গিকে কেন বললাম, ধর্মের আঙ্গিকেও তাই আসে।
এই রোজার মাসে আমাদের নেকির কোনো সীমা পরিসীমা নাই। আবার এরকম হাদিস আছে সম্ভবত যে ইচ্ছাকৃতভাবে যে একটা রোজা ছেড়ে দেয় তার নাকি সারা জীবন রোজা করে ওইটার মানে সামাল দেওয়া সম্ভব না। তার মানে যে সর্বত্রই আমাদের আল্লাহর কাছেই যেহেতু জবাবদিহি করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমরা কোনো আর্গুমেন্টাল পদ্ধতিতে আমরা যাইতে পারবো না। এখানে ইমাম সাহেব আছে, আমার কথা যদি ভুল হয় ইমাম সাহেবকে আমি বলবো যে তাৎক্ষণিক মানে আমাকে শুধরে দেন যে আমি যতটুকু জানি আমার ধর্ম সম্পর্কে যে ইসলাম ধর্মে যে আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পরকালে। এই যে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং ওইখানে এখন পর্যন্ত আমার জানার মধ্যে আমাদের ধর্মে এমনটি কোনো বিধান দেখা যায় না যে আমি ক্লেম করবো যে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা করছি, আমি হজ করছি, আমি জাকাত দিচ্ছি, আমি কারো তেমন জানা মতো অন্যায় করে নিয়ে দিলে আমি বেহেশতে যাবো না কেন? যে না, আল্লাহর কাছে এরকম বলা যাবে না। তার কাছে সর্বদা কান্নাকাটি করতে হবে, কাতর অনুনয় বিনয়ভাবেই করতে হবে, আনুগত্য প্রকাশ করে থাকতে হবে, কারণ আমাদের ভুল ত্রুটির কোনো অন্ত নেই। এটার মানেটাকে যদি আমাদের এই দাপ্তরিক কাজের সাথে এসে যদি মানে জমা যায়, আমাকে যদি প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হয় তাহলে এই বিআইএমে আমি যে চাকরি করি, আমি যে সরকার থেকে যে টাকা পাই, এই সরকারি টাকায় এই সারা দেশের জনগণের যে ট্যাক্সের টাকায় আমার টাকা আসে, সেখানে আমার ডিউটিটা কতটুকু এটা প্রত্যেকেরই জানা আছে। আজকে ইমাম সাহেবকে নামাজের সময় যদি আমরা যদি 2 দিন না পাই তাহলে আমরা বলবো যে কি ইমাম সাহেব অসুস্থ নাকি। মাঝে মাঝে যদি না পাওয়া যায় তাহলে বলবো যে ইমাম সাহেব তো মাঝে মাঝেই পাওয়া যায় না। কিন্তু আমরা যারা এখানে চাকরি করি আমরা নিজেরাই অ্যাসেস করতে পারি যে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব ঠিক মতো পালন করছি কিনা। এখানে ডিজি হিসাবে আমি যখন আপনাদের সঙ্গে বলি তখন হয়তো বলি যে আমি ওটা করেছি, আমি এটা করেছি, আমি এখানে আসার পর এটা করেছি, আমি অনলাইনে ডিপ্লোমা কোর্স ভর্তি করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেসিক ধর্মীয়ভাবে বলতে গেলে যে কী করেছি এটা বড় কথা না, যে আমার উপরে কী দায়িত্ব ছিল, আমি কি করতে পারি নাই, হ্যাঁ এটা হলো দ্য মেইন থিংস। অনেক কিছুই করতে পারিনি, যতটুকু সময় ছিল এতটুকু সময় রিক্রুটমেন্টটা করতে পারিনি, প্রমোশনটা দিতে পারিনি। এই 10 মাসে 11 মাসে আমার 11 মাসে হয়ে যাচ্ছে, 11 মাস সময়ে এই প্রমোশন আর রিক্রুটমেন্ট না দিতে পারাটা আমার 1 নম্বর ব্যর্থতা। না দিতে পারার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যে কাজ আমাদের এই রোকসানারা এই 10 দিনে করলো, এই কাজ 6 মাস আগেও করলেও মানে তো 10 দিনই লাগতো নাকি? রোকসানা কি ধারণা 6 মাস আগে করলে কি আরো বেশি দিন লাগতো? এখন লাগতো, আর এখন না ধরে আরো 3 মাস পরে করলেও ওই 10 দিনই লাগতো। তো সো যে কাজটাকে এখানে আপনাদের দৃষ্টিতে দেখেন যেটাতে আপনারা টপ প্রায়োরিটি, যে পদোন্নতি, আমরা এসিআরই পাঠাই না কারো কাছে, বা যেভাবে মূল্যায়ন করে যেভাবে একটা প্রস্তাব দেওয়া। আমরা আগে যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, সিনিয়র সেক্রেটারি ছিলাম, আমাদের খুব সিনিয়র ব্যাচ, হ্যাঁ তখন ওদের প্রমোশন হয় না, 1 বছর 2 বছর এরকম প্রমোশন হয় না। তখনকার প্রমোশন না হওয়ার বিষয়টা এরকম ছিল যে প্রমোশন দেওয়ার জন্য যে বোর্ড বলে এসএসবি বলে আর কি, এসএসবি বসে না, এসএসবি বসে না, হ্যাঁ দীর্ঘদিন এসএসবি বসতেছে না। আমরা খুব জুনিয়র, বাট আমরা সিনিয়ররা খুব সংখ্যায় কম দেখে আমরা ওদের দল ভারী করার জন্য ওদের গ্রুপে গিয়ে সংস্করণ সচিবের সঙ্গে দেখা করে আমরা বললাম যে স্যার একটা এসএসবি ডেট দেন, এসএসবি ডেটই দেন। তাই এগুলো মানে হলো যে কর্তৃপক্ষ চায় না, কিন্তু এখানে কর্তৃপক্ষের মধ্যে আমি যদি 1 নম্বর কর্তৃপক্ষ হই, আমার কাছে ফাইল আসতেছে, আমি অনুমোদন দিতেছি না, এরকম তো না। দেখা যাচ্ছে যে নিচের থেকে ফাইলই আসতেছে না, নিচের থেকে ফাইল হলে আসতেছে না, এটা যে ইচ্ছাকৃত ঠিক তাও আমার কাছে মনে হয় না। মনে হয় যে ওটা যে এখানে কিছু দক্ষতা, যোগ্যতা, এটসেট্রা, সময়ের নিষ্ঠা, যে নিজের লোকজন মনে করতেছেন না হয়তো যে এই কাজটা যে আমাকেই করতে হবে, এই দায়িত্বটা যে আমার, এবং এই দায়িত্বের সঙ্গে যে আরো 20 জনের হক জড়িত আছে, হ্যাঁ কাজে আমার এই দায়িত্বটা আমাকেই করতে হবে, এই উপলব্ধিটা না থাকা। আমি আগেই বলছি যে মানুষের ধর্মীয় নীতিটা ধর্ম থেকেই আসে। আমি যদি ধর্মবাদ দিয়ে নীতিতে যেতে চাই ওটা আরো কঠিন, আগে ধর্মের মধ্যে থাকাটা অনেকটা সেফ। তো দেখা গেল যে এখন পর্যন্ত যে আমার বরাবরে কোনো একটা প্রপোজালই আসতে পারে না। তা আমরা এত ভালো একদিকে বিএম-এর এত প্রশংসা করতেছি, আরেকদিকে তাহলে এটা একটা বৈপরীত্য না? এই বৈপরীত্যগুলো আমরা চেষ্টা করতেছি যে এখন এই জন্যই সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি আজ থেকে 15 দিন আগেই বলেছি যে আমার টার্গেট যে 2 মাসের মধ্যে আমরা প্রমোশন এবং 3 মাসের মধ্যে আমরা এই নিয়োগ সংক্রান্ত কার্যক্রম আমরা শেষ করে ফেলব ইনশাআল্লাহ। এবং যদি এটা করতে পারি তাহলে আমাদের আরো কিছু ম্যান পাওয়ার বাড়বে, আপনাদের
আপনাদের কিছু ওয়ার্কলোড হয়তো কমবে। আমরা ধরেন ডিপ্লোমা সেলের কাজকর্মগুলোকে একটা মানে ডিপ্লোমা সেলের কি কি কাজ আছে, এই যে আজকে আমি যতদিন যাবত কমিটি করে দিচ্ছি, কমিটি এখন আমাকে করতে পারে নাই, রেজাল্ট দিতে পারে নাই। কিন্তু কেন আমি এরকম ভাবে নিয়ে যদি বসি যে যারা ডিপ্লোমার সাথে রিলেটেড, যারা ডিপ্লোমা থেকে এইভাবে বলা যায় যে যারা আমরা ডিপ্লোমা থেকে ইভেন সম্মানীয় পাই, আমরা যদি এরকম ভাবে বসে একটা লিখতে থাকি কাজ কি কাজ কি কাজ কি, কে করে কে করে কে করে, তাহলে এটা কয়দিন লাগবে? আমি তো ইজিলি ওনাদের মতো দু একজনকে আয়না যদি এখানে বসাই দিই, তাহলে দেখা যাবে যে 2 দিনে মানে এই কাজকে খুব করে দিয়ে চলে গেছে। কিন্তু নিজেদের দিয়ে কেন এক্সারসাইজ করাতে চাই? কারণ এটা ওন করতে হবে। ডিজি আজকে আছে কালকে থাকবে না। আমি একটু পরে মারা যেতে পারি, আমি একটু পরে বদলে হয়ে যেতে পারি, মানে যে কোনো কারণে, এটা তো আমার কোনো স্থায়ী কিছু না। কিন্তু আমি চলে গেলে যাতে আপনারা ওন যদি না করেন, এটা নিজের যদি মনে না করেন, এখানে একটা সিস্টেম আছে যে সবকিছু ডিজি বেস, যে ডিজি বললে করা হবে না। ডিজি বলতে হবে কেন? প্রায় 90% কাজ ডিজি না বললেও উপরে উঠবে। তো ওরকম ভাবে যদি এই ডিপ্লোমার কাজগুলো যদি আলাদাভাবে করা যায়, এই যে কনসালটেন্সির বিষয়গুলো আছে, কনসালটেন্সি সাপোর্ট সার্ভিসে এক এক কনসালটেন্সিতে এক এক ধরনের সাপোর্ট সার্ভিসের টাকা পয়সা পাওয়া যায়, এটা নিয়ে অসন্তোষ আছে। এটা নিয়ে অসন্তোষের চেয়ে বড় কথা হলো যে সামঞ্জস্যহীনতা আছে। সামঞ্জস্যহীনতাটা ধরা পড়ার পরে একটা কমিটি করা হয়েছে, রেডি করা হয়েছে, কমিটি রিপোর্ট আমরা পাইলে ঠিক করবো। কিন্তু কথা হলো যে সবইগুলোতে ডিজি মানে বলতে হবে কেন? মানে নিচে যারা আছেন প্রত্যেকেরই একটা মানে দায়িত্ব আছেন যে এগুলোকে মানে ঠিকঠাক মতো করার জন্য। বাট এখানে আপনারা সবাই খুব সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস, প্রায় সবাইকে আমি হয়তো তাৎক্ষণিক নাম বলেন, নাম মনে করতে পারলেও আমি এমনিতে চিনি, এবং আই এম ভেরি মাচ হ্যাপি উইথ ইউ অ্যান্ড ডিআই। আমার মধ্যে কোনো রকম অসন্তুষ্টি নেই। আর আমি এখানে আপনাদের সঙ্গে এটা আমার সুযোগের মতো আমি একটা জিনিস বলে দিতে পারি যে আমি আপনাদের বিআইএম এর কোনো পলিটিক্স করি না, আমি কোনো দলবাজি করি না, আমি কোনো গ্রুপিংও করি না, আমি কারোর বিরুদ্ধে কাউকে লাগাইও মানে দিয়ে রাখি না, এবং আমি এখান থেকে 1 টাকাও আমি দুর্নীতি করি না। আমি রোজার দিনে এই কথা বলার মতো আমার কনফিডেন্স এখানে আছে যে আমি এনে 1 টাকাও দুর্নীতি করি না। আমি এনে স্বজনপ্রীতিও করি না, হ্যাঁ, যে কাউকে একটু খুশি রাখা, কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া আমি তাও করি না। কারণ আমার একটা নিজস্ব লজিক আছে যে আমি কখনো জুনিয়রদের সাথে লাগালেই করি। আমার হয়তো কারো উপরে আমি খুব অসন্তুষ্ট হলে, আমি হয়তো একদিন জেনারেটর অফ হয়ে গেল, আমার আধা ঘন্টা কারেন্ট ছিল না, আমি খায়ের ব্যাপারে আমি অত্যন্ত উত্তেজিত ছিলাম, কিন্তু ওটা মানে ওইটুক সময় নয়। কিন্তু ওইটুকের জন্য যে 364 দিন ভালো সার্ভিস দিচ্ছে, ওই একদিনের জন্য আমি তাকে একটা অসুবিধার মধ্যে ফেলে দেবো, আমি নিজে ওই চাকরি করি না। আমি বসদের কাছ থেকে সবসময় জীবনভর কম বেশি ফেভারি পেয়ে এসেছি, এবং আমি মনে করি যে জুনিয়ররা আমাদের কাছ থেকে ফেভারি পাবে। আমরা যখন আরও ইয়াং ছিলাম, আমরা সিনিয়রদের সঙ্গে কোথাও খেতে গেলে, কোথাও কিছু করলে কোনোদিনও আমাদের বিল দিতে হতো না, সিনিয়ররাই আমাদের মানে বিল দিত। আমাদের মনের মধ্যে ওরকমভাবে একটা ছাপ দেয়। এখানে আপনারা এই ট্রেনিং করতেছেন, আপনারা আরও ট্রেনিং করবেন, আপনারা আরও ছোটো ছোটো বিষয়ে মানে ট্রেনিংয়ের আয়োজন করবো, কারণ অনেক জায়গা থেকেই নোটগুলো খুব ভালো মানে উঠে না। পার্টিকুলারলি আমাদের বিপুল বাবুর নোট খুব দুর্বল আছে। এই আমাদের অনেকেরই নোট খুব দুর্বল আছে। বিপুল বাবুর কথা বললাম বলে আপনার অপ্রস্তুত হওয়ার কোনো কারণ নেই। আপনার জায়গায় এখানে আরেকজনের বসাই দিলে তারও দুর্বল হবে। এখানে এগুলো হয়তো আমরা ছোট ছোট ট্রেনিং এরকম ভাবে যদি আয়োজন করি, তাহলে আপনারা কি মানে আগ্রহী আছেন? তাহলে আমরা ছোট ছোট এরকম মানে ট্রেনিং এর আয়োজন করবো, এক বেলা করে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন। হ্যাঁ, তাহলে একটা নথি কিভাবে খুলতে হয়, একটা নথি খুলতে গিয়ে ওখানে একটা নাম্বার দিতে হবে। ইন্ডেক্স নাম্বার ছাড়া কোনো নথি খোলা যায় না। হ্যাঁ, একটা নথি যে কেউ খুলতে পারে না, একজন আপনি ইচ্ছা করলে হয়তো একটা নথি খুলতে পারবেন না, মিনিমাম আপনার অফিসারের এটা একটা লাগবে। হ্যাঁ, নথিতে একটা নোট অংশ রাখতে হবে, একটা পত্রাংশ রাখতে হবে, পত্রাংশগুলো একটা পেজ মার্ক করতে হয়। একটা নোট দিতে গেলে কি কি জিনিস চিন্তা করে মানে নোট লিখতে হয়, একটা চিঠি লিখতে গেলে চিঠিটা কীভাবে পাঠাইতে হয়। অনেক সময় আছে একটা ইম্পর্টেন্ট চিঠি পাঠাই দিলাম ডেসপাচে, দেখা গেলো পরে রইল একদিন, কিন্তু ওই চিঠি ডেসপাচে একদিন পরে থাকার চিঠি না, ওটা ওই দিনই যাইতে হতো। ডিজি হিসাবে আমি যখন চিঠি শুরু করলাম, আমি তো মনে করলাম যে চিঠি চলে গেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেলো যে একদিন পরে চিঠি জানি মন্ত্রণালয় থেকে মানে কী করেছে, ফোন করেছে, ইত্যাদি বিষয়গুলো আমরা সব ভালো মতো করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। স্যার একটা গ্রুপ ছবি তোলার জন্য